বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি, তাই কিন্তু রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করি। কিন্তু প্রত্যেক দিনই কী হয়, সকালে ঘুম থেকে উঠে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় এই রুমগুলোকে একটা একটা করে পরিষ্কার করতে, আর রাত পর্যন্ত সকালে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার ফিরে আসে। আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার শুরু করি, আবার রাত্রে সেই অবস্থা হয়ে যায়। তো প্রত্যেক দিনই বলতে গেলে প্রায় এই রকমই চলতে থাকে। আমার মনে হয় এটা প্রায় প্রত্যেকের ঘরেই হয়, ছোট বাচ্চা থাকুক আর অনেক বাড়িতে বড় লোকেরাও কিন্তু বড্ড নোংরা করে। তো আমাদের বাড়িতেও তো আমার কর্তামশাই নোংরা করে। এই যে দেখুন, খাটের মধ্যে গামছা, তোয়ালে, প্যান্ট, জামা সব রকম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবে, আর এইখানে আমি কিন্তু মেয়েকে বকছি। মেয়ে যেখানে পড়তে বসবে সেখানে কিন্তু 2-4টে করে পেন ফেলে দিয়ে যাবে। আমাদের ঘরে, রান্নাঘরে যেখানে দেখবেন কিন্তু পেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো তাই মেয়েকে বলছিলাম, পেন যেখানে পারবে সেখানে কিন্তু ফেলে দিয়ে যাবে। আর আমরা কিন্তু সারা দিন গোছাতে আছি। এক সময় এতটাই বিরক্ত লাগে, কিছু করতে ইচ্ছে করে না। আসলে আমরাও তো একটা মানুষ, আমাদের শরীরেও তো একটা ইঞ্জিন আছে, তাই না? যেসব ইঞ্জিনরা কাজ করে তারাও কিন্তু একটা সময়ের পরে বিশ্রাম নেয়, কিন্তু আমাদের বিশ্রাম ওই রাত্রে শুতে গেলে একটু, তাই না বন্ধুরা? তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। যদিও আমার ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছতে পারে না বা অনেকের দেখেইও না হয়তো, যাই হোক, একটা নেশা যখন হয়েছে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তাছাড়া এবার থেকে আমি কিন্তু একদিন ছাড়া ছাড়া ভিডিও দিব, যেহেতু মানে পেরে উঠছি না, পরিশ্রম প্রচুরই হয়ে যাচ্ছে, কারণ এই বয়সে এসে অনেকটাই পরিশ্রম হয়ে যাচ্ছে শরীরে। আসলে আমরা যখন ছোট থাকি, আমরা যখন পরিশ্রম করতে পারতাম তখন কিন্তু যথেষ্ট পরিশ্রম করতাম, বা তখন বুঝতাম না কষ্টটাকে কষ্ট। এখন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আর পাল্লা দিয়ে উঠতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি। তো যাই হোক, ক্লান্ত হলেও সংসারের কাজকর্ম তো অল্প বিস্তর করতেই হবে, শুয়ে বসে থাকলে তো আর হয় না। তো যতটুকু পারি কিন্তু করি, আর আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আর আমার কিন্তু সারাদিন কাজকর্ম চলতেই থাকে। আমার শুধু সংসারের কাজকর্ম না, অন্যান্য কাজকর্মও থাকে, বাইরের কাজকর্মও থাকে, আবার ঘরের কাজকর্মও থাকে। তো সেগুলো সব মিলিয়ে যখন আমি করতে যাই তখন কিন্তু আমার পরিশ্রম যথেষ্ট হয়ে যায়। তারপরে তো রাত্রে যখন ভিডিও এডিট করে কমপ্লিট করে যখন ভয়েস দিতে যাই তখন 12টা-1টা হয়ে যায়। তো এই জন্য কিন্তু ভাবছি এখন থেকে আর এতটা পরিশ্রম করতে পারবো না, নিজেরই ক্ষতি হচ্ছে। তাছাড়া মোবাইলে একটাই মাত্র, সেটা মেয়ের পড়ার ক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছে, যেহেতু মেয়ে মাধ্যমিক দিবে। এখনকার দিনে স্যারেরা তো লেখাই কম, নোট দেয় বেশি, আর সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে দেয়। তো সেই জন্য তার দরকার হয় যখন তখন মোবাইলটা। তো আমি হয়তো অনেক সময় ভিডিও করছি, ওর সেই সময় মোবাইলটা দরকার হলো যে একটু মা দাও, নোটগুলো তুলে নিই। তখন আর ভিডিও করতে পারি না, আর আপনাদের সঙ্গে ঠিকমতো শেয়ারও করতে পারি না। তাই ভাবছি এবার থেকে কিন্তু আমি একদিন ছাড়া একদিন দেব। আর তাছাড়া আমার ভিডিওতে তেমন কোনো ভিউজও নেই, সাবস্ক্রাইবারও নেই, তো হয়তো পছন্দ হচ্ছে না। তো তাই ভাবছি মন থেকে একটু একটু করে মুছে ফেলতে পারলে ভালো হয়, তাই না বন্ধুরা? অনেক কোনো জিনিসে জানি চেষ্টা করছি, কিন্তু সব জিনিসে একটা ভাগ্যের যে কথা বলে সেটা কিন্তু অবশ্যই আমি মানি, ভাগ্যেরও ব্যাপার থাকে। দেখি সেই প্রত্যেক দিন একই কন্টেন্ট দিয়ে কিন্তু ভালো ভিউজ হচ্ছে, আর অনেকে আবার সেই আলাদা আলাদা দিয়েও ভালো করে দিয়েও কিন্তু কন্টেন্ট ভালো করে দিচ্ছে, তাতেও কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইব হচ্ছে না। তো যাই হোক, সেখানেও আমি মনে করছি ভাগ্যের ব্যাপার আছে, সবার ক্ষেত্রে সবটা হয় না। এই যে বলে না, একটা অর্থ উপার্জন করা কিন্তু সবার পক্ষে সম্ভব না। অনেকে কিন্তু সারা জীবন পরিশ্রম করতে থাকে কিন্তু অর্থ উপার্জন সেরকমভাবে করতে পারে না। আছে, আমারই চোখের সামনে আছে। তো যাই হোক, তো ভাবছি যে এবার থেকে সেই জন্য এতটা পরিশ্রম না করে নিজের শরীরটাকেও একটু বিশ্রাম দেব। তাই একদিন ছাড়া একদিন কিন্তু বন্ধুরা ভিডিও দেব। আশা করি সবাই পাশে থাকবেন। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার
আমাদের বেডরুমটা বেশ ভালো করেই পরিষ্কার করে নিলাম। আর এই যে মাকে ছেড়ে দিয়েছি, এই মেশিনটা কর্তামশাই বলছে আমিও এখন আর ম্যাসেজ করব না, তো মেশিনটাকে তুলে রেখে দিব, তা না হলে কিন্তু সেখানেই পড়ে থাকবে। তো এই সব করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আমার কিন্তু চান পুজো হয়নি এখনও। তো এই যে মেয়েকে কিন্তু খেতে দিয়ে দিলাম, ও টিউশন যাবে সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। আর বন্ধুরা, একজন বন্ধুর দেখে কিন্তু আমি ওই ছোলার ডালের ফুল ভরা কচুরি করেছিলাম, দারুণ টেস্টি হয়েছে আর এত সফট হয়েছে কি বলবো। তাই কালকে রাত্রে করেছিলাম, আর আজকে এই যে বেশি হয়েছে বলে মেয়েকে খেতে দিয়েছি। আর দেখুন এতটাই সফট হয়েছে আর এতটা সুন্দর ফুলেছিল যে কি বলবো। তো সেই বন্ধুটার নাম নিয়ে নিচ্ছি, মনিকা ঘোষাল আইডি থেকে। তোমারই দেখে কিন্তু আমি করে, আসলে আমার কারুর রান্না ভালো দেখলে মনে হয় যেন সেইটা একবার ট্রাই করে দেখি। আমি যাদের ভিডিও দেখি তাদের মধ্য থেকে যদি কারুর কোনো রান্না বা কোনো রেসিপি যদি আমার খুব ভালো লেগে যায়, তাহলে আমি চেষ্টা করি ওই দিনই কিন্তু ট্রাই করার জন্য, যদি সব কিছু জিনিস হাতের কাছে থাকে। তো আমার মনে হয় প্রত্যেকেরই এরকম হয়, যারা খেতে ভালোবাসে বা খাওয়াতে ভালোবাসে তারা কিন্তু সব সময় নতুন নতুন জিনিস ট্রাই করে, তাই না বন্ধুরা? তো আমিও সেই, তবে হ্যাঁ এখন একটু কমিয়ে দিয়েছি, আগে কিন্তু প্রচুর করতাম। এখন এই অসুখের জন্য, আসলে হাজব্যান্ডের সুগার আছে, আমার থাইরয়েড আছে, তো অনেক কিছু জিনিস খাওয়া বারণ, তো সেই জন্য ভয়ে কিন্তু এটা সেটা করতে চাই না, বা তেল মশলা বেশি খাই না, এই জন্য করি না বেশি কিছু। না হলে কিন্তু আগে প্রচুর প্রচুর পরিমাণে এটা সেটা রান্না করতাম। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক উল্টোপাল্টা গল্প করে নিলাম। আর গল্প করতে করতে আমাদের বেডরুমটা ক্লিন করে চলে এসেছি মেয়ের রুমটা ক্লিন করতে। আর আমি কিন্তু বন্ধুরা এই কাজটা এখন প্রায় দিনই করে থাকি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখাই না কোনো দিন, আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই, কারণ এখন ঢোকাবো যখন। তো এই যে টাকা জমানোর বুদ্ধিটা, এটা অনেকেই করে, তো আমিও করি। আমি তো বলেছি আমি ছোটোবেলা থেকে এটা আমার নেশা একটা। আর এই যে মেয়ে কিন্তু তার ওয়ার্ড্রপটা সব সময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। কয়েকটা জিনিস কাঁচা হয়েছিল, সেইগুলো কিন্তু ভাঁজ করে এনে রেখে দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু কোনো জিনিস আয়রন করে রাখি না, আর আমার আয়রন করতে কিন্তু সব থেকে কষ্টের কাজ একটা। আমি কোনো দিনই আয়রন করি না, মানে হাজব্যান্ডই আয়রন করে দেয়, আর ওই সব কিছু আয়রন করে। আমি বলতে গেলে কিছুই আয়রন করি না, কারণ ওইটা আমার সব থেকে বড় কষ্টের কাজ। আর আমি খুব ভালো করে আয়রনও করতে পারি না। তো আমি আয়রন করলে আবার হাজব্যান্ডের পছন্দ হয় না, জামা প্যান্ট ও আবার ঘুরে এসে আবার করে, সেই জন্য কিন্তু আমি একদমই করি না। এরকম ভাঁজ করে আলমারির মধ্যে কিন্তু জামা কাপড় রেখে দিই, যখন যেখানে বেরোনো হয় তখন আয়রন করা হয়। তো এই যে মেয়ে কিন্তু দেখুন, সে খাটে আমি কতগুলো পেন তুলে দিয়ে এলাম, একটা না দুটো। আবার এখানে দেখুন মানে পেনের একদম যেন মানি ব্যাগ নিয়ে রেখেছে খাটের উপর, এর মধ্যে কিন্তু ফুল মানি ব্যাগ, একদম পেন ভর্তি, পেন পেন্সিল রাবার এইগুলো কিন্তু ভর্তি। টুম্পা লিখেছে, একটা কথা বলি দিদিভাই, শুনে অবাক হবেন, আমি আজ অবধি ইলিশ মাছ খাইনি। ছোটোবেলায় মা বলতো ইলিশ মাছ, এখন তো বাবা বলতেন ইলিশ মাছের অনেক দাম, তুমি রান্না করতে পারবে না, শুধু শুধু পয়সা নষ্ট হবে, ওগুলো বাঙালিরা ভালো রান্না করতে পারে। তখন মা আমার আর কিছু বলতো না। আর এখন আমার হাজব্যান্ড সেই একই কথা বলে, আপনাকে আমার বড় দিদি মনে করে সব কথা বলি। তো শুনে খুবই খারাপ লাগছে, ইলিশ মাছের দাম অনেকটাই বাড়া এখনকার দিনে। আগে তো খুব কম দাম ছিল, আর টেস্টও থাকতো মাছের, কিন্তু এখন কোনো টেস্ট বলতে মাছের কিছু নেই, শুধু খেতেই হয়, খাই। তো আমার কর্তামশাইকে আমিও বলে দিয়েছি আর ইলিশ মাছ একদম আনবে না, কারণ টেস্ট বলতে একটুও কিছু নেই। আগে ইলিশ মাছ যদি ভাজা হতো না, তাহলে কিন্তু একটা আমরা বলতাম যে পুরো অর্ধেক গ্রামের মানুষ কিন্তু সেই তেলের গন্ধে বাড়িতে আসতো যে ইলিশ মাছ হচ্ছে এর ঘরে, বা বলতো যে এর ঘরে ইলিশ মাছ রান্না হচ্ছে। এখন কিন্তু সেই জিনিসটা মোটেও নেই, তবেও কিন্তু ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া। তবে হ্যাঁ, তোমাকে একটা কথাই বলবো, যে খাসি মাংসের যা দাম, তো একবার অন্তত ইলিশ মাছ এনে খাও, কারণ খাসি মাংস তো তোমাদের বাড়িতে সপ্তাহে একবার হচ্ছে, তো সেই পয়সা না হলে একবার ইলিশ মাছ এনে খাবে, অসুবিধে কী? আর যদি না খেতে পারো তাহলে অবশ্যই আমার বাড়িতে চলে এসো, নেমন্তন্ন করলাম, সপরিবারে এসে কিন্তু আমার বাড়িতে ইলিশ মাছ খেয়ে যেতে পারো। তবে হ্যাঁ, স্বাদের গ্যারেন্টি আমি দিতে পারবো না, যে ইলিশ মাছটা স্বাদ হবে কি হবে না, সেই গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারবো না। তবে নেমন্তন্ন অবশ্যই থাকলো আমার পরিবারের তরফ থেকে। তো
তো সত্যি শুনে কথাটা আমি অবাক হয়ে গেছি। আর তার সঙ্গে তোমাকে জানাই অনেক ধন্যবাদ, নিজের মনে করে এত ভালো একটা কমেন্ট করেছো। শুনে একদিকে হাসিও পাচ্ছে আর একদিকে কষ্টও লাগছে। আর কমেন্ট করেছে জলি রয়, লিখেছে তোমার কথাগুলো শুনতে শুনতে সুন্দর ভিডিওটা দেখে গেলাম। লেবুর জুসটা খুব সুন্দর হয়েছে। রান্নাঘরের র্যাকগুলো টেনে সুন্দর করে পরিষ্কার করলে। জানি না আমি কতটা সুন্দর করে কথা বলি, আমার বাড়িতে তো কেউ আমার গলা পছন্দ করে না। আমার কি বলবো, একটা ডায়লগ বলে যে ফাটা ফাটা বাঁশের মতো আমার গলার আওয়াজ। তো আপনার যদি সুন্দর লেগেছে গলার আওয়াজটা, তো তার জন্য শুনে কিন্তু আমারও নিজে ভালো লাগছে যে হ্যাঁ, কেউ তো অন্তত বললো একজন যে আমার ভয়েসটা ভালো লাগছে। তবে আমিও নিজেও জানি যে আমার ভয়েসটা একটু ভারী। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি, লেবুর জুসটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই দুদিনের মধ্যে কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে জানেন তো। আসলে সকালে মেয়েকে করে দিচ্ছি, সে খেয়ে যাচ্ছে টিউশন, নিজেও খেয়েছি কবার, আর হাজব্যান্ডকেও দিয়েছি, আর বাড়িতে গেস্ট এসেছিলো তাদেরকেও দিয়েছি। তো এখন কিন্তু বলতে গেলে অর্ধেক শেষ হয়ে গেছে। আর এই সময় যেহেতু লেবুটা পাওয়া যায়, বাপের বাড়ির গাছ আছে, তো সেখান থেকে বিনে পয়সায় নিয়ে আসছি একদম টাটকা সতেজ লেবু। তো সেই জন্য কিন্তু আমি করে রেখে দিচ্ছি। বাজারেও একদম তাজা লেবু পাওয়া যাচ্ছে। তো এই সময় যদি করে রেখে দেওয়া যায় তবে অনেক দিন থাকে। তবে হ্যাঁ, 1.5-2 মাসের বেশি কিন্তু যাবে না, কারণ তেতোভাব চলে আসবে পরপর। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন আর এইভাবে সাপোর্ট করবেন। সুমিতাস ব্লগ থেকে লিখেছে, খুব ভালো লাগলো আপনার ভিডিও, পুরোটা দেখে নিলাম। এই প্রথম ভিডিও দেখতে আসলাম, খুব ভালো লাগলো। তো আমার বাড়িতে আসার জন্য আপনার আমন্ত্রণ রইল। আর ভিডিওটা ভালো লেগেছে শুনে আমারও কিন্তু ভালো লাগলো। তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আপনাদের সঙ্গে সঙ্গে গল্প করতে এত বসে গেছি যে আমার রান্নার কথাই ভুলে গেছি। মানে রান্না যে কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আসলে আজকে বৃষ্টি এতটাই হচ্ছিল, আর আজকে কিন্তু নিরামিষ রান্না, আর বৃহস্পতিবারের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর আজকে করছি খিচুড়ি আর আলু ভাজা, আর কিছুই করিনি, কারণ এটা শেষ করে কিন্তু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আবার ব্যাংকে যাব, অনেক কাজ আছে। তো তাড়াহুড়ো করে শুধু কিন্তু আমি খিচুড়ি আর আলু ভাজাটাই করে নিচ্ছি। আর খিচুড়ি হলে আমার বাড়িতে অন্য কেউ কিচ্ছু খায় না। আর যেহেতু নিরামিষ, তো সেই জন্য মাছ ভাজা, ডিম ভাজা এগুলো কিছুই করব না, তাড়াহুড়ো করে কিন্তু একটু খিচুড়ি করছি। আর অবশ্যই বন্ধুরা, আমি কিন্তু আজকে খিচুড়ি আতপ চালের করছি। আতপ চালের খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো সেটাই করছি। ওইদিকে ভাত চাপিয়েছি, মানে চাল আর ডাল চাপিয়েছি। চালটা কিন্তু আমি পরে দেবো, যেহেতু আতপ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য কিন্তু ডাল মিনিমাম 60% সেদ্ধ হয়ে গেলে তারপরে এই যে আমি চালটা দেব। আর এদিকে কিন্তু আমি মশলা কষে নিয়েছি, আর তার আগে আমি আলু সবজি বলতে গাজর, বিনস এগুলো কিন্তু ভেজে নিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, এখন যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো আপনাদের সঙ্গে একটা কথাই শেয়ার করি। এত তাড়াহুড়ো বা এত ব্যস্ত ছিলাম আজকে যে মানে টাইমের মধ্যে ডাক্তারের কাছে পৌঁছতে হবে বলে, সেই জন্য কিন্তু আপনাদের সঙ্গে খিচুড়ির লাস্ট লুক আর আলু ভাজা কিছুই শেয়ার করতে পারিনি। তো তার জন্য কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রান্নাটাই শুধু দেখিয়েছি। আর তারপরে এই যে দেখুন, সোজা কিন্তু আমি বেরিয়ে এসেছি ডাক্তারের কাছে, আর মেয়েকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। মেয়ের কিন্তু একটু স্কিনের প্রবলেম হচ্ছে, মানে অ্যালার্জি, চুলকানি প্রচুর হচ্ছে, তো সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছি। আর বৃষ্টি এত হচ্ছে যে বাড়ি ফেরার পথে মানে টোটো থেকে নেমেছি, একদম বৃষ্টি নেমে এসেছে। তো সেই জন্য কিন্তু একটা দোকানের মধ্যে ঢুকে দাঁড়িয়ে পড়েছি। তো তারপরে বাড়ি এই সামনেই হেঁটে যাব। তো এটা কিন্তু দীঘা রাস্তা বন্ধুরা, যারা দীঘা বাসে যান তো এই আমার সামনে দিয়েই যান, এটা হচ্ছে মেন রাস্তা। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল বলে থাকি তাহলে ছোট ভেবে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিবেন।